এবার গ্রীষ্মে ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং এর আশঙ্কা। গ্যাস ফার্নেস অয়েল আদানির কেন্দ্রে ভরসা সরকারের। রোজা এগিয়ে এলেও সয়াবিন তেলের সংকট কাটেনি। খুচরা বাজারে অভিযান চললেও নজরদারি নেই মিল পর্যায়ে। এনবিআর এর সিঙ্গেল উইন্ডো চালুর ১.৫ মাসে ১ লাখ সনদ বিতরণ। বাঁচল আমদানি রপ্তানির সময় ও খরচ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মাথায় রেখে গ্যাস ফার্নেস অয়েল থেকে উৎপাদন বাড়ানো এবং আদানির কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে চায় সরকার। বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন, অতিরিক্ত তাপমাত্রাতেও লোডশেডিং থাকবে ১,৫০০ মেগাওয়াটের নিচে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বকেয়া বিল, জ্বালানি সংকট সহ নানামুখী চাপে বিদ্যুৎ বিভাগ। তাদের শঙ্কা, লোডশেডিং ছাড়াতে পারে ৩,০০০ মেগাওয়াট। আসছে রমজান মাসে দেশে বিদ্যুতের চাহিদা পৌঁছাতে পারে ১৫,৫০০ মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, এ সময় দেশব্যাপী নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে। গ্রীষ্মে সেচ মৌসুম ও অতিরিক্ত গরমে শীতাতপ যন্ত্রের ব্যবহারে বাড়ে বিদ্যুতের চাহিদা। গত বছর সর্বোচ্চ উৎপাদন ১৬,৪৭৭ মেগাওয়াট থাকলেও বেশিরভাগ সময় মিলেছে ১৫,০০০-এর মধ্যে। তখন লোডশেডিং ছাড়ায় ২,০০০ মেগাওয়াট। এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হচ্ছে ১৮,০০০ মেগাওয়াট। চাহিদা মেটাতে আদানির ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে পুরো সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হয়েছে। জোর দেয়া হচ্ছে গ্যাস ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোতে। আমরা ১৮,০০০ মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বাড়তি আমরা করছি যে ৪টা এলএনজি কার্গো ইম্পোর্ট। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতের কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় অঙ্কের বকেয়া। আদানি থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল পরিশোধেও গতি কম। সেই সঙ্গে শিল্প, সার কারখানায় গ্যাস নিশ্চিত করে বিদ্যুতের সরবরাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন তারা। এই বছর কতখানি গরম পড়বে সেটাও আমরা জানি না। তো সবকিছু যদি আমাদের বিপক্ষে যায় এগুলা, তাহলে ডিমান্ড যা হবে, তাহলে আমি মনে করি তাদের সাংঘাতিক কষ্ট হবে ওই ডিমান্ডটা মিট করতে। সরকার তো নিজেই বলেছে ১,৫০০ মেগাওয়াট। আমার হিসাব এটা ৩,০০০ মেগাওয়াট পর্যন্ত এটা সময় সময় লোডশেডিং করতে হবে। লোডশেডিং এড়াতে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা কমাতে শীতাতপ যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাসখানেক ধরেই বাজারে সয়াবিন তেলের সংকট। রোজা এগিয়ে আসায় তা আরও প্রকট হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে বড় কোম্পানিগুলো। সরকারি সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য। তবে খুচরা পর্যায়ে গড়পড়তা কিছু অভিযান চললেও মিল পর্যায়ে নেই যথাযথ নজরদারি। বছরের শুরু থেকে রাজধানীর বাজারে মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে ক্রেতা। বেশিরভাগ দোকান থেকেই উধাও ৫ লিটারের বোতল। কম ওজনের বোতল কিছু মিললেও সেজন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। মজুত করে এটা দাম বাড়াইতে না পারে, কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এই জন্যই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। রমজান তো এর জন্যই মনে হয় দাম মূল্য বৃদ্ধি। তেলের সংকটের জন্য বিক্রেতারা দুষছেন বিপণন প্রতিষ্ঠানগুলোকে। তাদের দাবি, রোজায় বাড়তি মুনাফার জন্য বাজারে তেল না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ডিলার পয়েন্ট ওরা টাকা অ্যাডভান্স করে রাখছে, কিন্তু মাল দিতেছে না। অনেক টাকা অ্যাডভান্স করে রাখছে, কেউ কোনো ধরনের কোনো মাল টাল দিচ্ছে না। রোজার আগে এরা করে কি জানেন, সব কিছু মার্কেট থেকে ভ্যানিশ করে দেয়, যে নাই, এক কথায় নাই। এদিকে রমজানকে সামনে রেখে সারা দেশেই বাজার তদারকিতে নেমেছে সরকারি সংস্থাগুলো। খুচরা পর্যায়ে জরিমানা করা হলেও পার পেয়ে যাচ্ছে বড় মিল মালিকরা। এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব।
আমাদের এখনো সময় আছে হাতে। আমি হোপফুল যে মন্ত্রণালয় অবশ্যই জরুরি ভিত্তিতে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটা হচ্ছে কোম্পানির সাথে হয়তো তারা আলোচনা করবে এবং আমাদের একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, টাস্ক ফোর্স এটা হয়তো তারা দ্রুত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা হোপফুল আর কি। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় দেশে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন। এনবিআরের তথ্য ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 4 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে 1 মাসে স্বয়ংক্রিয়ভাবে আমদানি রপ্তানি সংক্রান্ত 1 লাখের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচ কমেছে। এই প্রকল্পের আওতায় 19টি সংস্থাকে একটি প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। তবে শুরুতে এসেছে 7টি। যেসব সংস্থা ও প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে সেগুলো হলো বেজা, ইপিবি, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন ও পরিবেশ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 1 মার্চ থেকে আমদানি ও রপ্তানি পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে অন্য সংস্থাগুলোর সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ সিস্টেম থেকে দেয়া সম্ভব হবে। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 3,100 কোটি টাকা কর্পোরেট কর দিয়েছে দেশের বিভিন্ন কোম্পানিগুলো। এ সময় রিটার্ন দিয়েছে 13,066টি কোম্পানি। 1 জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত হিসেবের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এসব তথ্য জানিয়েছে। 16 মার্চ পর্যন্ত কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। সাধারণত 1 জুলাই থেকে 15 জানুয়ারি পর্যন্ত কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময়। এবছর 2 দফায় এই সময় বাড়ানো হয়েছে। যেসব প্রতিষ্ঠানের টিআইএন রয়েছে তাদের বেশিরভাগই বার্ষিক আয় বিবরণী বা রিটার্ন দাখিল করে না। ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা থাকলেও কোম্পানির ক্ষেত্রে তা উল্লেখ নেই। কোম্পানি তার বার্ষিক মুনাফার ওপর প্রযোজ্য হারে কর পরিশোধ করে। ঈদ উপলক্ষে আবারও মিলেনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। এ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 শুরু করেছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন অথবা বিএনডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এছাড়াও থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। ক্রেতারা 20 ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন। মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার নির্বাহী পরিচালক মোহাম্মদ রায়হান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। সফররত উপমন্ত্রী ত্রিপোদি অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থন তুলে ধরেন। শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের চলমান সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও সন্তুষ্টি জানান তিনি। বলেন, বস্ত্র ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ইচ্ছা রয়েছে তার দেশের। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ইতালির বিনিয়োগ আরও বাড়ানোর আশা প্রকাশ করেন। জানান, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত পরিবেশ তৈরিতে কাজ করছে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতালির সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বে বাণিজ্য যুদ্ধের শঙ্কা রয়েছে। এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাজধানীতে ঢাকা চেম্বার ভবনে গবেষণা প্রতিষ্ঠান বিল্ড আয়োজিত এক আলোচনায় তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সীমিত ভূমি ব্যবহার করে কৃষি খাতের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। এ সময় বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, দেশে এখন প্রায়
40,000 টন বালাইনাশকের ব্যবহার হচ্ছে। এছাড়া 65 লাখ টন রাসায়নিক সারের ব্যবহারও হচ্ছে। তাই কৃষিতে স্টুয়ারশিপ পদ্ধতি চালু করতে হবে। এর মাধ্যমে রাসায়নিক সার ও বালাইনাশকের সঠিক ব্যবহার, নিরাপদ ও ফসল সুরক্ষা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে। সাস্টেইনেবল ওয়েতে বাংলাদেশের গ্রোথের জন্য এগ্রিকালচারকে আমাদেরকে অন্য জায়গায় নিতেই হবে। এটা যে কোনো গভর্নমেন্ট, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্টই থাকুক বা পরবর্তীতে অন্য পলিটিক্যাল গভর্নমেন্টই আসুক, দিস ইজ ওয়্যার আওয়ার সার্ভাইভাল। 1.5 যুগ পর নাটোর চিনি কলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1000 টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কাটার আশায় কর্মকর্তারা। এবছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনি কলে আখের সংকট হয়নি। নির্ধারিত 60 দিনের পরেও আরও 14 দিন চলছে আখ মারাই। গত 1.5 যুগ ধরে আখ মারাইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনি কলে। আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মারাই। তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার 1000 টন বেশি। 60 কার্যদিবসের 90,000 মেট্রিক টন আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত 29 নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট 74 দিন চলেছে মারাই। আর 5130 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে 6149 টন। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করতে পারছেন তারা। সরবরাহ ভালো থাকায় এই মৌসুমে আখ মারাই হয়েছে প্রায় 1,08,000 মেট্রিক টন। প্রতি বছর গড়ে 10 কোটি টাকা লোকসান গুনলেও এবার লাভের আশায় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথাসময়ে আখের মূল্য দিতে পারায় আমরাও চাষিদেরকে তাদের ক্যান প্রাইস প্রায় সমুদ্রের দেওয়ার মতো হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে, যেটা আমাদের উৎপাদিত চিনি বিক্রি করে সেটা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। নাটোর চিনি কলে আখ মারাইয়ের কাজ করেন 700-র বেশি মৌসুমী শ্রমিক। মারাই শেষে বাকি সময় বেকার থাকেন বলছেন তারা। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখার দাবি তাদের। সুগার মিলে যদি অন্য কোনো প্রোডাক্ট আরও উৎপাদন করা যায় তাহলে 12 মাস চলবে। আমার মিলটা আরও ভালো চলুক, বেশি দিন চলুক, তাহলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো। মিলে সরবরাহকৃত আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেয়া বাড়বে বলছেন চাষিরা। আখের মূল্য 300 থেকে 350 টাকা করা হয়, তাহলে আমাদের সব কৃষকের মোটামুটি একটু পোষাবে। এই টাকাটা আমরা যেন অতি তাড়াতাড়ি পাই, এটা যদি করে তাহলে আমাদের যত আখ চাষি আছে তারা আরও এই আখ চাষে আরও উদ্বুদ্ধ হবে। নাটোর চিনি কলে এই মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় 77 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুর টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় 2টি কারখানা ও একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে 2,25,000 টাকা জরিমানা করা হয়। টঙ্গীর মিরাশপাড়া এলাকায় কয়েকটি কারখানা ও বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 2টি কারখানা, একটি বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে 2টি কারখানা কর্তৃপক্ষকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। বাসার মালিককে 25,000 টাকা জরিমানা করা হয়। টোটাল আমরা তিনটি জায়গায় আমরা 2,25,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর আপনারা হয়তো অবগত আছেন যে আসলে প্রতিদিনই তিতাসের সহযোগিতায় আমাদের একাধিক জায়গায় আমাদের এই ড্রাইভগুলো চলমান আছে এবং এটা সামনে আশা করি এটা চলমান থাকবে। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। দুপুরে পবা উপজেলার বয়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। কৃষকরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এখন তা বৃদ্ধি করে 8 টাকা করেছে হিমাগার মালিকেরা। এতে করে আগে প্রতি বস্তা আলু রাখতে 255 টাকা ভাড়া লাগতো, যা এখন বেড়ে 560 টাকা করা হয়। ভাড়া দ্বিগুণ করায় লোকসানে পড়বেন তারা। এদিকে রংপুরেও আলু রাস্তায় ফেলে বিক্ষোভ মানববন্ধন করেছেন চাষিরা। পরে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। লাভজনক দামে আলু বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সরকারি উদ্যোগে আলু বিদেশে রপ্তানির দাবি জানান তারা। স্টোরের ভাড়া 8 টাকা দাবি করেছে কেজি প্রতি, এটা আমাদের জন্য অতিরিক্ত বোঝা। কৃষককে মেরে ফেলার জন্য তারা সুস্বাদু ব্যবসা করবে, কৃষককে মেরে ফেলে তারা এককভাবে খাবে, সেজন্য তার প্রতিবাদ জানাতে এসেছি।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি থেকে টেক্সাসে সদর দপ্তর স্থানান্তরিত করছে ফাস্টফুড জায়ান্ট কেন্টাকি ফ্রাইড চিকেন কেএফসি। ব্যবসায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে করা হচ্ছে এই স্থানান্তর। মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস দুটি সদর দপ্তর থেকে এখন ব্যবসা পরিচালনা করবে। এর মধ্যে কেএফসি এবং পিজা হাটের সদর দপ্তর এখন থেকে টেক্সাসের প্লানোতে থাকবে, আর টেকো বেল এবং হ্যাভিড বার্গার অ্যান্ড গ্রিলের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার আরভিন থেকে পরিচালিত হবে। এই পরিবর্তনের অন্যতম কারণ টেক্সাসের আকর্ষণীয় কর হার এবং ব্যবসা বান্ধব পরিবেশ, যা অনেক কোম্পানিকে আকৃষ্ট করেছে। এর ফলে প্রায় 100 জন কর্পোরেট কর্মী সহ অনেককেই টেক্সাসের প্লানোতে স্থানান্তরিত হতে হবে। তবে এজন্য তাদের পুনর্বাসন সহায়তাও দেয়া হবে। তবে ইয়াম ব্র্যান্ডসের কর্পোরেট অফিস এবং কেএফসি ফাউন্ডেশন কেন্টাকির লুইসভিলেই থাকবে। গত জানুয়ারিতে 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে 10 কোটি 13 লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার দর কারসাজির মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে এই অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ 30 দিনের মধ্যে জমার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা রয়েছেন। এর আগে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত বছরের ডিসেম্বরে 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 91 কোটি টাকা এবং নভেম্বরে 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 431 কোটি টাকা জরিমানা করেছিল বিএসইসি। শেয়ার বাজারে খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও মূল্যসূচকের পতন দেশের 2 শেয়ার বাজারে। ডিএসএক্স সূচক কমেছে 10 পয়েন্টের বেশি। এ সময় দর হারিয়েছে 57 কোম্পানির শেয়ার। ঢাকার শেয়ার বাজারে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে 172 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 61 পয়েন্টের বেশি। বুধবার ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 10 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসএক্স সূচক 10.75 পয়েন্ট কমে অবস্থান করছে 5192 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 427 কোটি 13 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 172 কোটি 24 লাখ টাকা। হাতবদলে অংশ নেয় 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 103টি কোম্পানির, কমেছে 228টির। অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় লাভেলো, তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইনটেক, দ্বিতীয় শাইনপুকুর সিরামিক্স, তৃতীয় অবস্থানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 61.69 পয়েন্ট কমে অবস্থান করছে 14,482 পয়েন্টে। লেনদেন 6 কোটি 3 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্র ডলারের, বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 158 টাকা 55 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হচ্ছে 131 টাকা 33 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 69 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 397 টাকা 47 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 27 টাকা 62 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদ।